ঠিক আছে, ইচ এন্ড এভরিবডি উড লাইক টু মেনটেন হেলথ। যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে যাই। কোনো কথা শুনতে যদি সমস্যা হয় জাস্ট আমাকে নক করবো, ঠিক আছে? তো আজকে আমরা ডেভেলপমেন্টের 5th ক্লাসে আছি। তো this is chapter 6, growth strategy, lecture 5. So same book will be referred, economic development Totaro এবং 7C Smith's 12 edition. You would like to see the cover page of the book. Development content or objectives of the lecture. A lecture শেষে আমরা কি কি জানতে পারবো? After finishing this lecture, student would like to know export led industrialization বলতে কি বোঝায়। এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে কি বোঝায় সেটা সম্পর্ক মানে কি, তার মানে হচ্ছে রপ্তানি তাড়িত শিল্পায়নের। রপ্তানি তাড়িত শিল্পায়নটা কি, কবে থেকে শুরু হয়েছে এই শিল্পায়নের, ইম্পর্টেন্স অফ এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রপ্তানি তাড়িত শিল্পায়নের গুরুত্ব, এটা সম্বন্ধে জানবো। কনসেপ্ট অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমদানি বিকল্প যে শিল্পায়ন আছে সেই শিল্পায়নটা কি, সেই শিল্পায়নের গুরুত্ব এবং প্রবলেমস অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইম্পোর্ট সাবস্টিটিউশন মানে আমদানি বিকল্প যে শিল্পায়ন রয়েছে সেই শিল্পায়নের সমস্যাগুলো সমাধান সম্পর্কে জানবো। এরপর লাস্ট নট দি লিস্ট, এক্সপোর্ট লেভেল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রপ্তানি তাড়িত শিল্পায়ন এবং আমদানি বিকল্প শিল্পায়ন, এই দুই শিল্পায়নের মধ্যে পার্থক্য জানবো এবং বাংলাদেশের ক্ষেত্রে কোনটি অধিক গ্রহণযোগ্য সেটা সম্বন্ধে জানবো। এছাড়া যদি সময় থাকে আমি ওই দুইটা কন্টেন্ট লিখে নিয়ে নেলসনের নিম্ন স্তরের ফাঁদ এবং এই যে ফাঁদ তত্ত্ব এবং এই তত্ত্বের সীমাবদ্ধতা এটা সম্পর্কে জানবো। খেয়াল করি আমরা সবাই যে একটু খেয়াল করেন, বিগ পুশ আমাদের শেষ হয়েছে, ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড গ্রোথ শেষ হয়েছে, এক্সপোর্ট লিস্ট ভার্সেস ইম্পোর্ট সাবস্টিটিউশন স্ট্র্যাটেজি একটু খেয়াল করে দেখেন যে হোয়াট ইজ এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে কি বুঝো, ইম্পর্টেন্স অফ এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রপ্তানি বিকল্প শিল্পায়ন, রপ্তানি তাড়িত শিল্পায়ন, এই শিল্পায়নের গুরুত্ব এটা দেখবো। আমদানি তাড়িত ইম্পোর্ট সাবস্টিটিউশন, আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল বলতে কি বুঝো, এই শিল্পায়নের গুরুত্ব সম্পর্কে জানবো। যে হোয়াট আর দি ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট লিড এন্ড ইম্পোর্ট সাবস্টিটিউশন স্ট্র্যাটেজি, মানে দুই শিল্পের মধ্যে পার্থক্য, একটা হচ্ছে রপ্তানি তাড়িত শিল্পায়ন আর একটা হচ্ছে আমদানি বিকল্প শিল্পায়ন, যে কৌশল রয়েছে দুটোর মধ্যে পার্থক্য। এমন দি টু স্ট্র্যাটেজিজ হুইচ ওয়ান ইউ উড লাইক টু প্রেফার ফর বাংলাদেশ, এই দুই ধরনের কৌশলের মধ্যে বাংলাদেশে কোনটা অ্যাপ্লিকেবল বা কোনটা ব্যবহার করা যুক্তিযুক্ত, তোমার উত্তরের সম্পর্কে যুক্তি দেখাও, এই টোটালটা আমরা আজকে শেষ করব। এরপরে যদি সময় থাকে দেন আমরা হোয়াট ইজ নেলসন লো লেভেল ইকুইলিব্রিয়াম ফ্যাট, নেলসনের নিম্ন ভারসাম্য, যে নিম্ন লেভেলের ভারসাম্য যে ফাঁদ আছে সেই ফাঁদটা কি, নেলসনের নিম্ন লেভেলের যে ভারসাম্য যে তত্ত্ব রয়েছে সেটা সীমাবদ্ধতা সম্পর্কে এতটুকু শেষ করব। আর নেক্সট ক্লাসে আমরা লেভেনস্টাইনের থিওরির যে সীমাবদ্ধতা অ্যাপ্লিকেবিলিটি এটা জানবো, হোয়াট ইজ ব্যাকওয়ার্ড এন্ড স্প্রেডেবল। এবং বারবার বলছি ক্লাসগুলো খুব কষ্ট করে নেওয়া হচ্ছে এবং আপনারা খুব গুরুত্ব সহকারে করবেন, এর বাইরে কোনো কোশ্চেন ইনশাআল্লাহ ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসবে না। আমি যেই চ্যাপ্টার গুলো পড়াচ্ছি চ্যাপ্টার গুলো টোটালি কি করে পড়াচ্ছি, টোটালি A to Z পড়াচ্ছি, সো এখানে কোনো কিছু বাদ দিচ্ছি না, ঠিক আছে? তো এখন আমরা চলে যাই export led industrialization versus import substitution industrialization. Concept of export led industrialization. The export led industrialization বলতে কি বোঝায়? দেখেন, দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রার প্রয়োজন, কিন্তু বৈদেশিক মুদ্রা উপার্জন করার জন্য রপ্তানির পরিমাণকে কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর উদ্দেশ্য রপ্তানিযোগ্য পণ্যের শিল্প স্থাপনের মাধ্যমে যে শিল্পনীতি গ্রহণ করা হয় তাকে রপ্তানি তাড়িত শিল্পায়ন কৌশল বলে। রপ্তানি
চালিত শিল্পায়নের প্রধান উদ্দেশ্য হলো দেশীয় পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা। কিন্তু উৎপাদিত পণ্য বিদেশের বাজারে রপ্তানি করতে হলে পণ্য রপ্তানি করতে হলে দুইটি বৈশিষ্ট্যের প্রয়োজন, যেমন পণ্যটি গুণগত মানসম্পন্ন এবং টেকসই হতে হবে। ঠিক আছে? পণ্যের যে কোয়ালিটি, সে কোয়ালিটি ইন্টারন্যাশনাল লেভেলে থাকতে হবে, আন্তর্জাতিক সমপর্যায়ে থাকতে হবে। পণ্যটা সার্ভাইভেবিলিটি বা টেকসই, আজকে কিনলাম ধোয়া দিলাম রং উঠলো শেষ, তাহলে হবে না। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে পণ্যটি রপ্তানি করতে হবে। তো ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ যে প্রাইস রয়েছে, সেই প্রাইসে পণ্যটি আমাদের রপ্তানি করতে হবে। প্রাইসের বেশি হলে কেউ কিনবে না, আর সেই প্রাইসের নিচে হলে আমাদের দেশ যারা রপ্তানি করবে তারা কি হয়, লসের সম্মুখীন হবে। ঠিক আছে? তো উপরোক্ত দুইটি বৈশিষ্ট্যের ভিত্তিতে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি করা সম্ভব হয়। কাজে উৎপাদন ক্ষেত্রে এই দুই বৈশিষ্ট্যকে সামনে রেখে যদি দেশের অভ্যন্তরে শিল্প কারখানা স্থাপনের যে কৌশল নির্ধারণ করা হয় তাকে রপ্তানি চালিত শিল্পায়ন কৌশল বলা হয়। আচ্ছা, আরেকটু ডিসকাস করি যে ব্রিটিশ সরকারের সুদীর্ঘ ২০০ বছরের যে শাসনামল ছিল, শাসনামলের একটু আগে যাই, তেমন কোনো উল্লেখযোগ্য এদেশে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বলেন, এদেশকে ব্রিটিশ যে সরকার ছিল তাদের শিল্পের কাঁচামাল যোগানের স্থায়ী উৎস এবং শিল্পজাত দ্রব্য বাজার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর কথাটার অর্থ হচ্ছে ব্রিটিশ যে ২০০ বছরের যে শাসনামল ছিল সেখানে ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে নীল চাষ করা হতো এবং নীলটা কোথায় নিয়ে যাওয়া হতো? ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতো তার শিল্প পণ্য বিস্তারের ক্ষেত্রে সেটা কাজে লাগতো। ঠিক একইভাবে ওই শিল্প পণ্য যখন তৈরি করতো, তৈরি করার ফলে সেটা বাধ্যতামূলক এই দেশে নিয়ে এসে এই দেশের যে বাজারে আছে, এই যে বাজার, সেই বাজারে ওই শিল্প পণ্যটা কি করতো? বিক্রি করতো। ঠিক আছে? সো ঠিক একইভাবে পাকিস্তানি শাসক চক্রও সুপরিকল্পিতভাবে ঔপনিবেশিক নীতি গ্রহণ করে এবং এদেশকে তাদের উৎপাদিত শিল্পজাত পণ্যের স্থায়ী বাজারে কি করা হয়? পরিণত করে। ফলে এদেশে তেমন কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। স্বাধীনোত্তর এদেশে বাস্তুধর্মী উদ্যোগ, প্রয়োজনীয় কাঁচামাল, দক্ষ শ্রমিকের অভাব এবং মূলধনের স্বল্পতার দরুন শিল্পোন্নয়নের গতি মারাত্মকভাবে কি হয়েছে? ব্যাহত হয়েছে। এটা একটু আগের কথা বললাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্সপোর্ট লিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে কি বোঝায়? এটা কথা, বিদেশে যেসব পণ্যের কাঁচা চাহিদা রয়েছে, ফাইনাল প্রোডাক্ট, সেসব পণ্য এই দেশে আমি কি করব? সেসব পণ্যের কাঁচামাল দিয়ে এই দেশে আমি একটা শিল্প কারখানা স্থাপন করব। শিল্প কারখানা স্থাপন করে আন্তর্জাতিক গুণগত মানসম্পন্ন এবং টেকসই যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আমরা কি করব? তৈরি করব। তৈরি করে বিদেশে সেটা কি করব? একটা নির্দিষ্ট কম্পিটিটিভ যে প্রাইস আছে প্রতিযোগিতামূলক দামে সেটা আমি রপ্তানি করব। এক্ষেত্রে আমাদের কি হবে? এর ক্ষেত্রে দেশের অভ্যন্তরে রপ্তানিমুখী শিল্প স্থাপনের মাধ্যমে উৎপাদিত পণ্য বিদেশের বাজারে আমাদের বিক্রয় করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে তা দ্বারা আমাদের মূলধন গঠনে সহায়তা করবে এবং পরবর্তীতে সেখানে অর্থনৈতিক বৃদ্ধিও অর্জন করা যাবে। ঠিক আছে? তো এটাকে রপ্তানি তাড়িত শিল্পায়ন কৌশল বলে। সো ইম্পর্টেন্স অফ এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো রপ্তানি তাড়িত শিল্পায়নের গুরুত্ব। বাংলাদেশ প্রধানত হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ। দেশের প্রধান উপাদান হিসেবে কৃষিতে উৎপাদিত পণ্য ব্যবহৃত হয়। তাছাড়া বাংলাদেশের শ্রম শক্তির পরিমাণ তুলনামূলক অধিক, যদিও দক্ষ শ্রমিকের এখানে অভাব রয়েছে, তবুও সস্তায় শিল্পের কাঁচামাল এবং শ্রমশক্তি পাওয়া যাওয়ার কারণে এই দেশে রপ্তানি চালিত শিল্পায়ন কৌশলের গুরুত্ব অধিক। কারণ রপ্তানি চালিত শিল্পায়ন কৌশল ব্যবহার করে বাংলাদেশের ন্যায় একটি উন্নয়নশীল দেশে দ্রুত অগ্রগতি সম্ভব। নিম্নে বাংলাদেশের রপ্তানি চালিত শিল্পায়ন কৌশলের গুরুত্ব আলোচনা। তো আমি এখানে ব্রিটিশ পিরিয়ডের ২০০ বছরের কথা বলেছি। পাকিস্তান শাসনামল ছিল ১৯৪৭-৪৮ এর পরের থেকে ১৯৭১ সাল পর্যন্ত। তো রপ্তানিমুখী যে শিল্পায়ন রয়েছে সেই শিল্পায়নের যে কৌশল রয়েছে সেটার গুরুত্ব একটু খেয়াল করি। কৃষি
বাংলাদেশ হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ। কৃষিতে উৎপাদিত পণ্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যদি কৃষকের উৎপাদিত কাঁচামালে ন্যায্য মূল্য পায় তবে কৃষির উন্নয়ন ত্বরান্বিত হবে। এই যে রপ্তানিমুখী শিল্পায়নের যে গুরুত্ব, এটা অন্যভাবে বলা যায় যে রপ্তানিমুখী শিল্পায়নের সুবিধা। কর্মসংস্থানের সৃষ্টি স্বাভাবিকভাবে, যে বাংলাদেশের জনসংখ্যা প্রচুর ও অধিক, এদেশে বেকার সমস্যা বিদ্যমান, অর্থনীতিতে যদি শ্রম ভিত্তিক রপ্তানিকারীত্ব শিল্প স্থাপন করা হয় প্রচুর কর্মসংস্থান, যেমন আরএনজি, রেডিমেড গার্মেন্টস এর কথা আমরা বলতে পারি। এই যে রেডিমেড গার্মেন্টস বিদেশ থেকে আমাদের কোটেশন নিয়ে আসা হয়, তারা তাদের অর্ডারটা প্লেস করে এবং বাংলাদেশ থেকে সেই অর্ডার ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিটিভ প্রাইসে কি করা হয়, এক্সপোর্ট করা হয়। এতে এই দেশে যে প্রচুর বেকার সমস্যা রয়েছে সেটা সমাধান হচ্ছে এবং শ্রমভিত্তিক রপ্তানিকারীত শিল্প স্থাপন করা যাচ্ছে এবং প্রচুর পরিমাণ বৈদেশিক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জন, বাংলাদেশের রপ্তানিকারীত শিল্পায়নের মাধ্যমে উৎপাদিত বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাচ্ছে। লেনদেন ভারসাম্যের অনুকূল লেনদেন ভারসাম্য কি? ব্যালেন্স অফ পেমেন্ট। তো আপনারা অলরেডি ম্যাক্রো ইকোনমিক্সে পড়ে ফেলেছেন বা পড়বেন। ব্যালেন্স অফ পেমেন্ট কি? আইএস, এলএম এবং বিপি কার্ড যে পয়েন্টে চেক করে সেখানেই ব্যালেন্স অফ পেমেন্ট, বাণিজ্য ভারসাম্য তৈরি। আইএস, এলএম, বিপি। বিপি মানে ব্যালেন্স অফ পেমেন্ট। তো লেনদেন ভারসাম্যে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? রপ্তানিকারীত শিল্প স্থাপন করা যাবে, করতে হবে এবং এতে পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করলে লেনদেন ভারসাম্যের অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায়। আদারওয়াইজ লেনদেন ভারসাম্য সবসময় ডিসইকুইলিব্রিয়াম থাকে। প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহার, রপ্তানিকারীত শিল্পায়নে বাংলাদেশে প্রাকৃতিক সম্পদকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়, তবে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা কি হয়? সম্ভব হয়। এরপরে চলে আসি জাতীয় আয়ের পরিমাপ বৃদ্ধি স্বাভাবিক। যদি রপ্তানিমুখী শিল্পায়ন ঘটাতে চাই, এদেশে প্রচুর তৈরি হয়, শিল্প তৈরি হওয়ার মাধ্যমে বিদেশে রপ্তানি করে আর বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এবং এই পণ্যগুলো তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে আমাদের এমপ্লয়মেন্টের দরকার, কর্মসংস্থান নিয়োগের দরকার। আর এর মাধ্যমে তারা যদি কাজটা করিয়ে নিতে পারি তাহলে অবশ্যই জাতীয় আয় বাড়বে, তাদের কর্মসংস্থান হবে, মাস শেষে তারা বেতন পাবে, জাতীয় আয় বাড়বে। জীবনযাত্রার মান বৃদ্ধি একই জিনিস। বাংলাদেশে যেমন জীবনযাত্রার মান বৃদ্ধি করার জন্য রপ্তানি চালিত শিল্পায়নের কৌশল অপরিসীম। অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে দ্রুত করার জন্য রপ্তানি চালিত শিল্পায়ন। অবকাঠামোগত উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। বাংলাদেশে আর্থসামাজিক অবকাঠামো ততটা উন্নত নয়, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের প্রধান শর্ত হলো যে আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন। এরূপ অবকাঠামো উন্নয়নের জন্য রপ্তানি চালিত শিল্পায়নের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো অর্থনৈতিক উন্নয়ন জিনিসটা কি? এর আগে আমি বলেছি, economic development is a multi-dimensional process by which in the long run the per capita increase. তো ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন হলো একটি বহুমাত্রিক চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে দীর্ঘমেয়াদে পার ক্যাপিটাল ইনকাম, জনগণের মাথাপিছু আয়, জীবনযাত্রার মান সবকিছু আস্তে আস্তে বাড়ে। তাহলে সেই ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন বলতে শুধুমাত্র কোনো একটা সেক্টর ইকোনমি বোঝাবে না, এর সাথে যদি ওই সেক্টর রিলেটেড পিপলের আর্থসামাজিক সবকিছু বেটার হয় বা উন্নত হয়, তখন ওই সেক্টরের ইকোনমিক গ্রোথকে আমি অর্থনৈতিক বা উন্নয়ন বলা যায়। দক্ষ শ্রমিকের সৃষ্টি, রপ্তানি চালিত শিল্পের জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন। শিল্প অদক্ষ শ্রমিক প্রাথমিক অবস্থায় নিয়োগ করা হলে পর্যায়ক্রমে শ্রমিকরা দক্ষ হয়ে ওঠে। দক্ষ শ্রমিক সৃষ্টিতে রপ্তানি চালিত শিল্পায়নের কৌশল সহায়তা করে। সুতরাং দেখা যাচ্ছে যে বাংলাদেশের রপ্তানি চালিত শিল্পায়ন কৌশলের গুরুত্ব অধিক। এইভাবে শিল্পায়ন কৌশল অর্থনীতিতে যথেষ্ট সহায়তা করে। কোন জায়গায় না বুঝলে জাস্ট আমার মেসেজে চ্যাট বক্সে কোশ্চেনটা করে রাখেন, আমি লাস্ট 5 মিনিটসে সেটা অ্যান্সার দিব।
So concept of import substitution industrialization. Import substitution industrialization মানে কি? আমদানি বিকল্পন শিল্পায়নের কৌশল। একটু খেয়াল করি যে কোনো দেশ নিজ নিজ প্রয়োজনীয় সকল পণ্য উৎপাদন করতে পারে না। যে পণ্য উৎপাদনে যে দেশ বিশেষজ্ঞ বা স্পেশালাইজেশন অর্জন করে সেই দেশ সেই সব উৎপাদন করবে। বিনিময়ে অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করবে। আমদানির জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে বা যে দেশ আমদানি করে সেটা বের হয়ে যায়। দেশটির নিকট পর্যাপ্ত যদি মূলধন বৈদেশিক মুদ্রা যোগান না থাকে তাহলে আমদানি করা সম্ভব হয় না। এই কারণে একটি দেশ নিজ দেশে আমদানি বিকল্পন শিল্প স্থাপন করতে চায়। অর্থাৎ বলা যায় যে একটি দেশ যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করে সেসব পণ্য আমদানি না করে যদি দেশের অভ্যন্তরে উৎপাদন করার জন্য আমি শিল্প কারখানা স্থাপন করলাম, আমার দেশের যে ভোগ্য পণ্য বিদেশের চাহিদা রয়েছে সেই পণ্যগুলো বাংলাদেশে তৈরি করলাম, তখন সেটাকে বলা হয় আমদানি বিকল্প শিল্পায়ন। অন্যভাবে বলা যায় যে দেশের অভ্যন্তরে দ্রব্যের চাহিদা পূরণের লক্ষ্যে আমদানি দ্রব্যের পরিবর্তে সংশ্লিষ্ট পণ্যটি নিজ দেশে উৎপাদন করার কৌশলকে আমদানি বিকল্প শিল্পায়ন বলা হয়। ক্লিয়ার কি? তো আমার দেশে যেমন পারফিউমের চাহিদা রয়েছে, আমার দেশের লোকদের বিভিন্ন ব্র্যান্ডের টিভি, বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ এক্সেট্রা অনেক কিছু আমরা শপিং করতে চলে যাই বিদেশে। সো যা যা দরকার সেগুলো যে প্ল্যানিং কমিশন আছে তারা নির্ধারণ করবে এবং পরে কোন কোন দ্রব্য আমাদের দেশে উৎপাদন করা হয় সেগুলো বাংলাদেশে উৎপাদন করবে। এক্ষেত্রে কি হবে? প্রথমত বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, কারণ আমি যখন বিদেশে যাব ডলার চলে যাবে বাংলাদেশ ব্যাংক থেকে, বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। এখন আমদানি করতে গেলে যে পারফিউম থেকে শুরু বিলাসবহুল গাড়ি থেকে শুরু যা যা আমার দরকার সেটা যদি বাংলাদেশেই তৈরি করা যায় তাহলে কি হয়, এই টাকাটা আর বিদেশে যাবে না, সরি টাকা না ডলার, এই ডলারটা আর বিদেশে যাবে না, যার ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এছাড়া ব্যালেন্স অফ পেমেন্টের যদি ঘাটতি থেকে থাকে, ঘাটতি মানে কি কিছু খেয়াল করেন যে ইন্ডিয়া থেকে আমি হাজার হাজার পণ্য ইম্পোর্ট করতেছি, নিয়ে আসতেছি, বাট বাংলাদেশের গুটি কয়েক পণ্য ইন্ডিয়ায় রপ্তানি হচ্ছে, তাহলে এই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কি ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি রয়েছে। যদি দেখেন আমি আমদানি করি 500 কোটি টাকায় আর এক্সপোর্ট করি 50 কোটি টাকা ইন্ডিয়ার সাথে, তাহলে কি আমদানি করছি 500, রপ্তানি করছি 50, তার মানে 450 কোটি টাকা ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট। তাহলে এই যে যে সমস্ত দ্রব্য ইন্ডিয়া বাজার থেকে আমরা নিয়ে আসতেছি, ইন্ডিয়া থেকে আমাদের চাহিদা রয়েছে, তাহলে সেই সমস্ত এই দেশে তৈরি করা যায়, এটা শিল্প কারখানা তৈরি করে ওই কোয়ালিটির পণ্য আমি তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, বাণিজ্য হ্রাস হবে, শিল্পায়নের গতি এগিয়ে নিয়ে যাবে, নির্দিষ্ট পণ্যের চাহিদা পূরণ করা যাবে, বিদেশের উপর নির্ভরশীলতা হ্রাস করা যাবে, বৈদেশিক লেনদেনের ঘাটতি কমানো যাবে, অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যাবে, কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি করা যাবে। সো উপরোক্ত উদ্দেশ্যকে সামনে রেখে বিদেশি পণ্য আমদানি না করে ওইসব পণ্য দেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য শিল্প স্থাপন করা হলে তখন তাকে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল বলে। ঠিক আছে, এরপরে আসেন ইম্পর্টেন্স অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো আমদানি বিকল্প শিল্প উন্নয়নের গুরুত্বগুলো কি একটু ভালো করে খেয়াল করি। বিদেশি পণ্য আমদানি না করে ওই সমস্ত পণ্য দেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য শিল্প কারখানা স্থাপন করা হলে তাকে, অথবা শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হলে তাকে আমদানি বিকল্প শিল্পায়নের কৌশল বলে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এই দেশে অনেকাংশে আমদানি নির্ভর, মানে বৈদেশিক মুদ্রা রিজার্ভের অধিকাংশ ব্যয় হয়ে যায় আমাদের এই পণ্য আমদানি করতে। এই অবস্থায় আমদানির পরিমাণকে হ্রাস করতে হলে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল আমাদেরকে কি করতে হবে, অবলম্বন করতে হবে। ইনমে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশলের গুরুত্ব আলোচনা করা হলো। উৎপাদন বৃদ্ধি, স্বাভাবিকভাবে যদি আমি আমদানিকে অফ করতে চাই বা কমিয়ে আনতে চাই তাহলে সেক্ষেত্রে আমদানি প্রকল্প রিলেটেড শিল্প গড়ে তুলব। এই বিকল্প শিল্প কি করবে, দেশের অভ্যন্তরে
যখন আমি উৎপাদন শুরু করবো উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে, সাশ্রয় কম হবে, স্বনির্ভরতার এক্ষেত্রে যখনই আমি আমদানি শিল্প গড়ে তুলবো বিদেশের উপর নির্ভরশীলতা কমে যাবে। ঠিক আছে, স্বনির্ভরতা অর্জনের উদ্দেশ্যে মূলত আমদানি বিকল্প শিল্প উন্নয়নের কৌশলের প্রয়োজন। এছাড়া বেকারত্ব হ্রাস, প্রচুর পরিমাণ শ্রমিক ওই আমদানি বিকল্প যে শিল্প রয়েছে সেই শিল্প কারখানায় কি করবে, নিয়োগ পাবে, নিয়োগ ফলে তার বেকারত্বের পরিমাণ কমবে, তার আয় বাড়বে। ঠিক আছে, আস্তে আস্তে অর্থনৈতিক চাকা সফল হবে, দ্রুত শিল্পায়ন। তো বাংলাদেশের দ্রুত শিল্পায়নের ক্ষেত্রে আমদানি বিকল্প যথেষ্ট গুরুত্ব রয়েছে। দ্রুত কৃষির উন্নয়ন, যে দ্রুত কৃষির উন্নয়নের জন্য আমদানি বিকল্প শিল্পায়ন প্রয়োজন রয়েছে, অর্থাৎ কৃষিতে প্রয়োজনীয় সার, ট্রাক্টর, কীটনাশক ওষুধ উৎপাদিত হয় শিল্পে, মানে কৃষির যে সার তৈরি করবে, কীটনাশক তৈরি করবে, বালাইনাশক, ট্রাক্টরগুলো সব হয় শিল্পে। কাজে আমদানি বিকল্প শিল্প কৌশলের মাধ্যমে যদি এইসব দেশের অভ্যন্তরে স্থাপন করা যায় তবে তবে দ্রুত কৃষির উন্নয়ন সম্ভব। অতএব বলা যায় দ্রুত কৃষির উন্নয়নের জন্য আমদানি বিকল্প শিল্প উন্নয়ন কৌশলের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এছাড়া আমদানির ঝুঁকি পরিহার, একটু খেয়াল করি আমদানির ঝুঁকি পরিহার, যে একটা দেশ যেমন পেঁয়াজের জন্য আমরা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিলাম বা চায়নার উপর যখন আগে ইন্ডিয়াতে পেঁয়াজের সংকট দেখা দিল, দেশীয় বাজারে পেঁয়াজের দাম 50 থেকে 100, 150, 150 থেকে 200, 220, 300 পর্যন্ত হয়ে গেছে। এই যে আমদানি, সো আমি যদি এখন পেঁয়াজটা কোন কোন মৌসুমে আমার পেঁয়াজ চাহিদা টোটাল ফিচারটা নিই, যে দেশের জানুয়ারি 3 মাস করে, জানুয়ারি থেকে মার্চের চাহিদা কত, মার্চ থেকে এপ্রিল মে জুনের চাহিদা কত, অগস্টের চাহিদা কত, সেপ্টেম্বর, 4টা সিনারিওতে করি। তো পেঁয়াজের মৌসুম গুলো কি কি, যে কোন কোন মৌসুম পেঁয়াজ গুলো ওঠে সেটা স্টক করে রাখি, টোটাল বাম্পার যখন ফলন হয় সরকার যদি সেটা প্রধান প্রকার করে তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না। তো অনেক ক্ষেত্রে প্রধান কর্মের ক্ষেত্রে পেঁয়াজ করে যায়, তো ওই ধরনের টেকনোলজি এনে আমাদেরকে কাজটা করলে এই যে আমদানির যে ঝুঁকি, যুদ্ধ, বিভিন্ন ধরনের প্রবলেম, এর থেকে রক্ষা পাওয়া যায়। তো বৈদেশিক মুদ্রা উপার্জনের সম্ভাবনা যদি আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল আমরা গ্রহণ করি, তবে দেশের যে চাহিদা আছে সেই চাহিদাটা মিট করবো, মিট করে এই যে প্রোডাক্ট গুলো বিদেশে রপ্তানি করবো, রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে সম্ভব হয়ে থাকে। তাছাড়া লেনদেন ঘাটতি, তো আমদানি বিকল্প শিল্পায়নের কৌশল অবলম্বন করা হলে বিদেশ থেকে হ্রাস পাইতে ব্যালেন্স অফ পেমেন্ট বিওপিএ অনুকূল পরিবেশ ফিরে আসে। এখন আসেন ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ইম্পোর্ট সাবস্টিটিউশন স্ট্র্যাটেজি। সো একটি দেশ যেসব পণ্য আমদানি করে, একটি দেশ যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকে সেই সব পণ্য বিদেশ থেকে আমদানি না করে যখন দেশের অভ্যন্তরে আমরা উৎপাদন করবো সেটাকে আমদানি বিকল্প শিল্পায়ন। এখন আর যখন আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর জন্য রপ্তানিজাত পণ্য দেশের অভ্যন্তরে উৎপাদন করার কৌশলকে বলা হয় রপ্তানিকারী কৌশল। এখন আমদানি বিকল্প এবং রপ্তানি চালিত যে কৌশল রয়েছে এই দুই কৌশলের মধ্যে পার্থক্য নির্ণয় দেওয়া হচ্ছে। নাম্বার 1, ধারণাগত পার্থক্য। আমি বলেছি এটা কাকে বলে সেটা বলবো, সাফল্য নির্ভরশীল। আমদানি বিকল্প শিল্পের সাফল্য নির্ভর করে দেশের চাহিদার উপর, অপরপক্ষে রপ্তানি বিকল্প শিল্পায়ন কৌশলের সাফল্য নির্ভর করে আন্তর্জাতিক চাহিদা সৃষ্টির উদ্দেশ্যগত পরিবর্তন। আমদানি বিকল্প শিল্প উন্নয়নের প্রধান উদ্দেশ্য হল অর্থনীতিতে আমদানির পরিমাণকে হ্রাস করা, অন্য তথা বৈদেশিক মুদ্রার ব্যয় সংকোচ করা। অপরপক্ষে রপ্তানিদারিত উৎপাদনের কৌশলে রপ্তানির পরিমাণকে সম্প্রসারণ করা এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা। এরপরে সরকারি রাজস্বগত পার্থক্য। সরকারি রাজস্বগত পার্থক্য, আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল দ্বারা আমদানি বিকল্প শিল্প থেকে আমদানি শুল্ক আরোপ করে সরকার রাজস্ব আয়ের বৃদ্ধির সুযোগ থেকে। অপরপক্ষে রপ্তানিকারীদের শিল্পায়ন কৌশলে সরকারের রাজস্ব আয়ের তেমন সুযোগ নেই। অপরপক্ষে বিদেশে যে দেশে আমি রপ্তানি করতেছি ওই দেশের সরকারের রাজস্ব আহরণের সুযোগ রয়েছে।
ডিজিটাল ব্যবস্থার মধ্যে পার্থক্য আমদানি বিকল্প শিল্পায়নে উৎসাহিত করতে সরকারকে ভর্তুকি প্রদান, কোটা ব্যবস্থা ও আমদানি শুল্ক আরোপ করতে হয়। কিন্তু রপ্তানিকারীতে শিল্পায়ন কৌশলের ক্ষেত্রে সরকারকে রপ্তানি শুল্ক হ্রাস, কর রেয়াত, ট্যাক্স হ্যাভেন, রপ্তানি ভর্তুকি প্রদান সহ ইত্যাদি বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের পার্থক্য আমদানি বিকল্প শিল্প তথা আমদানি বিকল্প শিল্প দ্বারা আমদানির পরিমাণ হ্রাস পায়। হ্রাস পাওয়ার ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ঘটে। অপরপক্ষে রপ্তানিকারীদের শিল্প রপ্তানি করে বৈদেশিক মুদ্রার অর্জন করা যায়। অনিশ্চয়তার মাত্রার পার্থক্য আমদানি বিকল্প শিল্পায়নের ক্ষেত্রে দেশীয় বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু দেশীয় বাজার কম এবং চাহিদার অনিশ্চয়তা থাকে। অপরপক্ষে রপ্তানিকারীদের শিল্পের ক্ষেত্রে চাহিদার রপ্তানিমুখী শিল্প উন্নয়নের ক্ষেত্রে চাহিদার অনিশ্চয়তা বেশি, আন্তর্জাতিক প্রতিযোগিতা অধিক। তো এই যে ফ্যাক্টর গুলা এক্সপোর্ট লিড আর ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে পার্থক্য আমি খুব ছোট আকারে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমরা যেটা কাজ করবো যে এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে কোনটা আমরা করব। তো এই কোশ্চেনটা অ্যানসার করার সময় প্রথমে আমি আমদানি বিকল্প রপ্তানিমুখী শিল্পায়নের সুবিধা অসুবিধা দিব, বারবার বলে দিচ্ছি, শুনে নেন। এছাড়া আমদানি বিকল্প শিল্পায়নের সুবিধা অসুবিধা দেব। এরপরে আমি আমার মন্তব্য পরে দেখবো যে আমদানি বিকল্প শিল্পায়ন করবো না রপ্তানি শিল্পায়ন। যেহেতু আগে আমি গুরুত্ব দুইটারই পড়েছি, সুবিধাগুলো দেয়া আছে, সেজন্য আমি এখানে মূলত অসুবিধা নিয়ে এরপর কনক্লুশনে নিয়ে কাজ করব। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে। তো আমদানিমুখী শিল্পায়ন বা রপ্তানি আমদানি বিকল্প শিল্পায়ন এবং রপ্তানি মুখী শিল্পায়নের কোনটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে গ্রহণ করব। দুইটারই কিছু সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে। নিম্ন সুবিধা অসুবিধা আলোচনা করা হলো, এগুলো আগে আলোচনা করেছি, যার ফলে এখন অসুবিধাগুলো আলোচনা করছি। আমদানি বিকল্প শিল্পায়ন কৌশলে অসুবিধা, বৈদেশিক সাহায্যের নির্ভরশীলতা বৃদ্ধি। বাংলাদেশে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল গ্রহণ করা হলে শিল্প স্থাপনের জন্য বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি, মূলধন, কাঁচামাল ইত্যাদির প্রয়োজন হয়। এইসব সংগ্রহ করতে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়। বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত, আমদানি বিকল্প শিল্পায়নের ক্ষেত্রে গ্রহণ করা সরকারি বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। ঠিক আছে, যার ফলে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত। যেমন প্রত্যেকে ইন্টারন্যাশনাল ট্রেডে বলছে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, শিশু শিল্প, প্রাথমিক পর্যায়ে করে এরপর আস্তে আস্তে শিল্প বিকাশ করলে খরচ কমে আসলে বাজারটাকে মুক্ত করে দেয়। ততক্ষণ পর্যায়ে বিদেশি বিনিয়োগ কি হয়, নিরুৎসাহিত। পণ্যের বাজার হ্রাস, বাংলাদেশকে অভ্যন্তরীণ বাজার ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের চেষ্টা করতে হয়। পণ্য যদি আমদানি বিকল্প শিল্প স্থাপন করা হয় তবে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজার হারাতে হবে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ অনেকাংশে হ্রাস পাবে। তো বেকার সমস্যা বৃদ্ধি, বাংলাদেশ অনেকাংশ শ্রম নির্ভর প্রযুক্তির, কিন্তু আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল অবলম্বন করলে অর্থনীতিতে পুঁজির বহুল শিল্প স্থাপন করতে হবে। প্রচুর পরিমাণে আমি যদি কারখানা তৈরি করতে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে, কারণ আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, আমার যন্ত্রপাতি নিয়ে আসতে হবে, আমার টেকনোলজি নিয়ে আসতে হবে, টেকনিশিয়ান নিয়ে আসতে হবে, নিয়ে এসে এরপরে আমাদের যে তাদেরকে দক্ষ করে ট্রেনিং এর মাধ্যমে তারপর শিল্প কারখানা। বাংলাদেশে বেকার সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশে আমদানি বিকল্প শিল্পায়ন নীতি অবলম্বন করে সরকারের আর্থিক নিয়ন্ত্রণ করতে পারে, এক্ষেত্রে মুদ্রাস্ফীতি দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা গেল আমদানি বিকল্প শিল্পায়নের অসুবিধা। আর এখন আসি রপ্তানি চালিত শিল্পায়নের অসুবিধা, আয়ের বৈষম্য বৃদ্ধি। বাংলাদেশে রপ্তানি চালিত শিল্পায়ন কৌশল অবলম্বন করা হলে অধিকাংশ শিল্প কারখানা গুটি কয়েক লোকের হাতে চলে যাবে, স্বাভাবিক, এতে আয়ের বৈষম্য বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক বাজার প্রতিযোগিতা, বাংলাদেশ যদি রপ্তানি চালিত শিল্পায়ন কৌশল অবলম্বন করা হয় তবে আন্তর্জাতিক পণ্য রপ্তানি করার ক্ষেত্রে বিশ্ব বাজারে প্রচন্ড প্রতিযোগিতার সম্মুখীন হবে। এতে বাংলাদেশের
হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলধনের অভাব, রপ্তানিজাত কৌশল অবলম্বন করতে হলে শিল্পের প্রয়োজন। এতে বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের মূলধনের অভাব দেখা দিতে পারে। উৎপাদন ব্যয় বৃদ্ধির সম্ভাবনা, রপ্তানিজাত শিল্পায়ন কৌশল অবলম্বন করা হলে দেশে উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ফলে উৎপাদিত পণ্য রপ্তানি করা সম্ভব হবে না। তো উপযুক্ত যে আমি বিশ্লেষণগুলো করলাম, সেই বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে কি বলা যায়, বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে আমদানি বিকল্প শিল্প যেমন গ্রহণ করা যায় না, তেমনি রপ্তানি চালিত কৌশলও গ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। তবে রপ্তানি চালিত শিল্পায়ন কৌশলের তুলনায় আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল গ্রহণ করা তুলনামূলক আমদানিটা রপ্তানি থেকে আমদানি, ঠিক আছে। কিন্তু এই নিয়ে অনেক দ্বিমত রয়েছে, ঠিক আছে। কেউ বলছে না, রপ্তানি করে যদি আমার বাজার ঠিক থাকে রপ্তানি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমদানি বিকল্প ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট রয়েছে। তো বিদেশে আমদানি বিকল্প শিল্পায়ন যে কৌশল সেটা তো রপ্তানিমুখী আমদানি বিকল্প, এই দুইটার প্রথমে কাকে বলে দিব, দুইটার সুবিধা অসুবিধা দিব, এরপরে মন্তব্যের ঘরে ঠিক আছে। এখন আসি আমরা নেলসন লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ, তার মানেটা কি? নেলসনের নিম্ন স্তরের ভারসাম্য হার খেয়াল করি। জনসংখ্যা বৃদ্ধির হার এবং জাতীয় আয় বৃদ্ধির হারকে একত্রিত করে অধ্যাপক নেলসন নিম্ন স্তরের ভারসাম্য হার ধারণাটি ব্যাখ্যা করেন। তার মতে জনসংখ্যা বৃদ্ধির সাথে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক রয়েছে, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের প্রধান নির্ধারক হলো মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি। অর্থনৈতিক উন্নয়নের অন্যান্য নির্ধারক থাকলে সাধারণভাবে মনে করা হয় যে প্রধান নির্ধারক মাথাপিছু আয়ের পরিমাণ। মাথাপিছু আয় হিসাব করা হয় নির্দিষ্ট সময় মোট জাতীয় আয়কে ওই সময় দ্বারা ভাগ দিয়ে। এই অবস্থায় যদি জাতীয় আয় বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধি সমান হয়, তবে মাথাপিছু আয় কি হয়? অপরিবর্তিত। আর মাথাপিছু আয় যদি বৃদ্ধি করতে হয়, তবে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় আমার জাতীয় আয়ের পরিমাণ বেশি বাড়াতে হবে। অধ্যাপক নেলসন মনে করেন যে মাথাপিছু আয়ের স্বল্পতা এবং ক্রমবর্ধমান বেকারত্ব অর্থনৈতিক ভারসাম্যকে নিম্ন স্তরে আবদ্ধ রাখতে হবে। নেলসন কি বলেছেন? আমাদের এখানে যদি মাথাপিছু আয়ের স্বল্পতা থাকে এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক ভারসাম্য থেকে থাকে, বেকারত্বের অর্থনৈতিক যে ভারসাম্য, সেক্ষেত্রে আমাদের জাতীয় যে আয় বৃদ্ধি সেটা ত্বরান্বিত হবে না, সেটা একটা নিম্ন স্তরে আবদ্ধ রাখবে। এটাকে নেলসনের নিম্ন স্তরের ফাঁদ বলা হচ্ছে। তো নেলসনের নিম্ন স্তরের ফাঁদের ভিতর বলেছে, দেখেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান নির্ধারক মাথাপিছু জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা আয় বৃদ্ধি একত্রিত করে জনসংখ্যার বৃদ্ধির হার এবং জাতীয় আয় বৃদ্ধির হারকে একত্রিত করে অধ্যাপক নেলসন নিম্ন স্তরের ভারসাম্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা করেন। তার মধ্যে জনসংখ্যা বৃদ্ধির সাথে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের অন্যতম নির্ধারক হলো মাথাপিছু আয়। আমার মাথাপিছু আয় হিসাব করা মোট জাতীয় আয় ওই সময় মোট জনসংখ্যা ভাগ করে। এই অবস্থায় যদি জাতীয় আয় বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি সমান হয়, তাহলে মাথাপিছু আয় অপরিবর্তিত। সুতরাং মাথাপিছু আয় যদি বৃদ্ধি করতে হয়, তাহলে জনসংখ্যার বৃদ্ধির তুলনায় জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধি করতে হবে। অধ্যাপক নেলসন মনে করেন যে আয়ের স্বল্পতা ও বৃদ্ধি পার্থ বেকারত্ব অর্থনৈতিক ভারসাম্যকে নিম্ন স্তরে রাখে। আচ্ছা, একটু খেয়াল করি। অনেকে বলতেছেন যে স্যার এটা কিভাবে করা যায়? সোজা কথা, একটি দেশের জাতীয় আয় মাথাপিছু আয় মানে কি? একটা নির্দিষ্ট অর্থ বছরে টোটাল যে আয়টা হবে সেটা জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মাথাপিছু আয় পাবো। কথা হচ্ছে মাথাপিছু আয় যদি বাড়াতে চাই, তাহলে অবশ্যই জাতীয় আয় বাড়াতে হবে। জনসংখ্যা বৃদ্ধির হারের থেকে জাতীয় আয় বাড়বে, তাহলে মাথাপিছু আয় বাড়বে।
যদি মনে করি জনসংখ্যা বৃদ্ধির হারের থেকে জাতীয় আয় কমে আসে তাহলে মাথাপিছু আয় কমবে। যদি জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় আয় বৃদ্ধির হারের সমান হয় তাহলে কিন্তু মাথাপিছু আয় সমান থাকে। তাহলে অধ্যাপক নেলসন কি মনে করেছেন যে মাথাপিছু আয়ের যে স্বল্পতা বা আয় বৃদ্ধির স্বল্পতা এবং বৃদ্ধিপ্রাপ্ত বেকারত্ব অর্থনৈতিক ভারসাম্যকে একটা নিম্ন স্তরে আবদ্ধ রাখবে। এই নিম্ন স্তরে আবদ্ধ রাখবে কি বলেছে আবার বলছি যে অধ্যাপক নেলসন মনে করেন যে মাথাপিছু আয় এবং বৃদ্ধিপ্রাপ্ত বেকারত্ব, মাথাপিছু আয় এবং বেকারত্ব এই দুইটা আমাদের যে অর্থনৈতিক ভারসাম্যকে একটা নিম্ন স্তরে আবদ্ধ রাখবে। এই নিম্ন স্তরে আবদ্ধ রাখাকে তিনি একটা ফাঁদের সাথে, একটা ট্র্যাপের সাথে তুলনা করেছেন। অধ্যাপক নেলসনের নিম্ন স্তরের যে ফাঁদ আলোচনা করতে গেলে দুটি বিষয়ের উপর গুরুত্ব প্রদান করেছেন। এক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, জাতীয় আয় বৃদ্ধির হার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমরা কাজ করি। হ্যাঁ, এরপরে জনসংখ্যা বৃদ্ধির হারের বিশ্লেষণ আছে, এরপরে আছে চিত্র দিয়ে ব্যাখ্যা, লিমিটেশন আছে, এগুলো আজকে সম্ভব হবে না। ঠিক আছে, নেক্সট দিন জনসংখ্যা বৃদ্ধির হারের থেকে আমরা কাজ করব। আজকে কারো কোনো জায়গায় যদি সমস্যা থাকে, you have any question, so just raise your hand. কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আমি ওপেন করে দিচ্ছি, মাইক ওপেন করে দিচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে জাস্ট ask me. কোশ্চেন আসছে? না স্যার, কোনো কোয়েশ্চেন নাই। আপনারা তো সব আগে আগে বুঝে যান যে আমার জন্য আশীর্বাদ। হ্যাঁ, আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলেন। ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে জাস্ট ফিল ফ্রি, ভয় পাওয়ার কিছু নাই, বলেন। কোশ্চেন আছে কারো, বা কোনো স্লাইডে বুঝতে যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। ঠিক আছে, আবিয়ার কোনো কোশ্চেন আছে? না স্যার। জেনিফা, কোনো কোশ্চেন থাকলে বলেন। ঠিক আছে, আর এটা ওই বৈদ্য স্যারের বই থেকে নেয়া, বৈদ্য স্যারের বইটা দেখবো বা ইউসুফ স্যারের বইটা দেখবো, ওখানে একটু ভালো আছে। ঠিক আছে, আর নেক্সট দিন নিম্ন স্তরের যে নেলসনের তত্ত্বটা পড়বো আর হচ্ছে লেভেনস্টাইনের তত্ত্বটা পড়বো। তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা আমাদের ফুললি কভার হয়ে যাবে। ঠিক আছে, তো চ্যাপ্টার কভার করলাম আমরা কত কত একটু খেয়াল করি। এর আগের যে চ্যাপ্টারটা ছিল সেটা ফুল কভার হয়েছে। চ্যাপ্টার 3 ইকোনমিক গ্রোথ, সেটা খুব ফুল কভার করেছি। চ্যাপ্টার 4ও ফুল কভার করেছি। ঠিক আছে, তো এখন যেটা করবো এগুলো বাসায় বসে বসে একটা করে রিভিউ দেন, রিভিউ দিয়ে পড়েন। কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে টিচারদের সাথে যোগাযোগ করেন যে স্যার এই জায়গাটা বুঝিনি। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, বাসায় থাকবো এবং হেলথ যে রুলস গুলো আছে সেটা মেনে চলার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকি। আচ্ছা, কতজন উপস্থিত আছি আমরা এখন পর্যন্ত? 15-17 জন ছিলাম, 2 জন কমছে। ঠিক আছে, ওকে, আল্লাহ।